হাঙ্গেরিতে ওয়াটার সামিটে বিশ্বব্যাপী নিরাপদ পানি ব্যবহার নিশ্চিতে গ্লোবাল ফান্ড গড়ে তোলার প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতের নোট বাতিলের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, দুর্নীতি বন্ধের উদ্যোগ বানচালের চেষ্টা করছে বিরোধীরা, মন্তব্য মোদির। ইরাকের মসুলে ইয়াজিদিদের আরও দুটি গণকবরের সন্ধান, মসুল অভিযানে এক সপ্তাহে 126 আইএস জঙ্গি নিহত। এবং দেশে দেশে চলছে ফিদেল কাস্ট্রোর প্রতি শ্রদ্ধা নিবেদন, আগামী দুদিন হাভানার হোসেন মার্তি মেমোরিয়ালে রাখা হবে বিপ্লবীর দেহাবশেষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পোর পূর্বাঞ্চলে নিজেদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে আসাদ বাহিনী। হানানো অঞ্চল পুনর্দখলের পর রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত শাখুর জেলা সরকারি বাহিনী দখলে নিতে সক্ষম হয়। এছাড়াও বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্যান্য এলাকাতেও অব্যাহত রয়েছে সরকারি বাহিনীর বিমান হামলা। এদিকে সিরিয়ায় সম্প্রতি বিমান হামলায় 3 তুর্কি সেনা নিহতের ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। রোববার দ্বিতীয় দিনের মতো বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলে নিজেদের অগ্রাভিযান অব্যাহত রাখে সিরীয় বাহিনী। শনিবার আলেপ্পোর হানানো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার একদিনের মাথায় রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত জাবাল বাদ্র এলাকাও পুনর্দখল করে সরকারি বাহিনীর সদস্যরা। এতে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের কারণে কয়েক হাজার বাসিন্দা ওই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে স্থল অভিযান ছাড়াও আলেপ্পো সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার অন্যান্য শহরে বিমান হামলা অব্যাহত রেখেছে সিরীয় ও রুশ বাহিনী। রোববার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ওইসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা যায়। এছাড়াও বেশ কয়েকটি ভবন থেকে ধোঁয়াও উঠতে দেখা যায় ওই ভিডিওতে। এসব হামলায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর জানায় পর্যবেক্ষণ সংস্থা। রুশ ও সিরীয় যুদ্ধ বিমানগুলো আল মানসুরা শহরের একটি ওষুধের কারখানায় হামলা চালিয়েছে। এতে কারখানাটির পরিচালক ও এক কর্মী নিহত হয়েছেন। আমরা আরও অন্তত 10 জন আহত হওয়ার খবর পেয়েছি। হামলায় কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই যখন অবস্থা, তখন সিরিয়ায় সম্প্রতি বিমান হামলায় 3 তুর্কি সেনা নিহতের ঘটনার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। গত বুধবার সিরিয়ার তুরস্ক সীমান্তে বিমান হামলায় নিহত হয় ওই 3 তুর্কি সেনা। হামলার পরপরই এর জন্য সিরীয় বিমান বাহিনীকে দায়ী করে আসছে আঙ্কারা। এটা পরিষ্কার, কিছু মানুষ তুরস্কের আইএস বিরোধী লড়াই নিয়ে খুশি নন। যারাই এই হামলা চালিয়ে থাকুক না কেন, তাদেরকে এর শক্ত জবাব দেওয়া হবে। এ ধরনের হামলা চালিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থেকে তুরস্ককে বিরত রাখা যাবে না। এদিকে রোববার সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলরাই শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। অন্য কর্মকার, সময় সংবাদ। এদিকে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক নাগরিকেরা নিরাপদে সরে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। গত 2 দিনে আলেপ্পো ছাড়া মানুষের সংখ্যা বেড়েছে। রোববার কিছু এলাকায় স্বেচ্ছাসেবী ও সরকারি বাহিনীর সহায়তায় বাসে করে সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা ও আশ্রয় কেন্দ্রে যান পূর্ব আলেপ্পোর বাসিন্দারা। হানানা শহরে সিরীয় সেনাদের বিমান হামলা জোরদারের প্রেক্ষিতে সেখান থেকেও নাগরিকরা নিরাপদে সরে যাচ্ছেন। আলেপ্পোর বিদ্রোহী মুক্ত এলাকায় সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে সিরিয়ার সংকটের কূটনৈতিক সমাধানকে ইরান স্বাগত জানাবে বলে জানিয়েছেন দেশটির সরকারের শীর্ষ একজন কর্মকর্তা। অন্যদিকে সিরিয়ায় কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছে মিশর। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ফ্রান্সের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির মনোনয়ন পাচ্ছেন ফ্রাঁসোয়া ফিলন। 67% ভোটারের সমর্থন এখন তার ঝুলিতে। মসুল অগ্রাভিযানে এর উত্তর পশ্চিমাঞ্চলে ইয়াজিদিদের আরও 2টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে ইয়াজিদিদের 29টি গণকবরের সন্ধান পাওয়া গেল বলে জানিয়েছেন সিনজারের মেয়র। এদিকে মসুল অভিযানে এর পূর্ব ও দক্ষিণাঞ্চলে গত এক সপ্তাহে 126 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সন্ত্রাস বিরোধী বাহিনী। এছাড়া আইএস এর দখলে থাকা বাকি এলাকাগুলো পুনর্দখলে ইরাকি যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আইএস নিয়ন্ত্রিত মসুলের কাছের তাল আফারের দিকে আরও অগ্রসর হয়েছে ইরাকি যৌথ বাহিনী। অভিযানে ওই এলাকা থেকে আরও বেসামরিক নাগরিককে উদ্ধার করে তারা। এর মধ্যেই তেল আফারের আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে কুর্দি নিয়ন্ত্রিত দুহুকে পালিয়ে এসেছে বেশ কয়েকজন ইয়াজিদি। আমি জানি না আমার সন্তানদের এখন কি অবস্থা। আমার ছেলের বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি সে তাল আফারে আইএস এর প্রশিক্ষণ কেন্দ্রে আছে। আমার মেয়েকেও অপহরণ করে নিয়ে গেছে আইএস। এরপর থেকে সে নিখোঁজ। মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমরা আমাদের পরিবার ও আত্মীয়দের সঙ্গে আছি। আমরা অনেক কষ্ট করেছি। এর মধ্যেই রোববার মসুলের কাছে স্বাভাবিক জংশনে নতুন করে আরো দুটি ইয়াজিদিদের গণকবরের সন্ধান পাওয়া গেছে। গণকবরগুলোতে অন্তত 18 জনের মরদেহ রয়েছে। এ নিয়ে ইয়াজিদিদের 29টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এদিকে মসুল পুনরুদ্ধারে ইরাকি যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গেল 1 মাসের বেশি সময়ে পূর্বাঞ্চলের 50টির মধ্যে 20টি জেলা আইএস মুক্ত করেছে তারা। একই সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চলের ইন্তিসার সহ বেশ কয়েকটি এলাকাও পুনর্দখল করেছে ইরাকি যৌথ বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে চলমান সন্ত্রাস বিরোধী বাহিনী ও পুলিশের যৌথ হামলায় গেল 1 সপ্তাহে 126 জন আইএস জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে জঙ্গিদের বেশ কিছু যুদ্ধযান। শিরিন আক্তার, সময় সংবাদ। ভারতে 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ পালন করছে কয়েকটি বিরোধী দল। বামপন্থীরা সারা দেশের বদলে তাদের আধিপত্য থাকা 3 রাজ্য কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বন্ধ কর্মসূচি পালন করছে। বিরোধীদের এসব কর্মসূচির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার সরকার যখন দেশ থেকে দুর্নীতি ও কালো টাকা দূর করার উদ্যোগ নিয়েছে তখন বিরোধীরা এই উদ্যোগ বানচালের চেষ্টা করছে। ভারতে পুরনো 500 ও 1000 রুপির নোট বাতিলের পর 20 দিন পেরিয়ে গেলেও জনদুর্ভোগ কমেনি, আর তাই মানুষের ক্ষোভও বেড়ে চলেছে। জনদুর্ভোগের প্রতিবাদে কয়েকটি বিরোধী দল সোমবার সারা দেশে বন্ধের ডাক দেয়। তবে যে কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি বন্ধের বদলে শুধু বিক্ষোভ কর্মসূচি পালন করছে। নয়াদিল্লিতে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। বামপন্থীরা সারা দেশের বদলে তাদের আধিপত্য থাকা 3 রাজ্য কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বন্ধ কর্মসূচি পালন করছে। কেরালায় বন্ধ পালন করা হচ্ছে, তবে এর আওতামুক্ত রাখা হয়েছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত পরিবহনকে। এদিকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল একটি র্যালি বের করে তার দল। এই মিছিলে দলের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন সর্বস্তরের মানুষ। বিরোধী দলগুলোর মতে এ বন্ধ এর জন্য প্রধানমন্ত্রী মোদী দায়ী, কারণ বারবার দাবি জানানো সত্ত্বেও তিনি পার্লামেন্টে তার এই সিদ্ধান্তের উপযুক্ত ব্যাখ্যা দেননি বা ক্ষমাও চাননি। এদিকে রোববার উত্তরপ্রদেশের কুশীনগরে এক সমাবেশে বিরোধী দলগুলোর এসব কর্মসূচির তীব্র সমালোচনা করে মোদী বলেন, তার সরকার যখন দেশ থেকে দুর্নীতি ও কালো টাকার প্রকোপ দূর করার চেষ্টা করছেন তখন বিরোধীরা এই উদ্যোগ বানচালে সচেষ্ট। আমরা যখন দুর্নীতি ও কালো টাকার সব পথ বন্ধ করতে চাচ্ছি, বিরোধীরা তখন ভারত বন্ধে ব্যস্ত। আপনারাই বলুন, আমাদের কি দুর্নীতি বন্ধ করা উচিত নাকি দেশকে অচল করে দেওয়া উচিত? আমি শুরুতেই আপনাদের কাছ থেকে 50 দিন সময় চেয়ে নিয়েছি। বলেছি কষ্ট হবে, ধৈর্য ধরতে হবে। 15 ডিসেম্বরের পর ভারতে পুরনো নোটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। এর আগ পর্যন্ত পেট্রোল পাম্প, সরকারি হাসপাতাল, কৃষকদের বীজ বেচাকেনায় এই নোট ব্যবহারের সুযোগ থাকবে। বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রোর জন্য শোক চলছে সমগ্র কিউবায়। সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রিয় নেতার মরদেহ মঙ্গলবার পর্যন্ত হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে রাখা হবে। এদিকে কিউবা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক অনেকটা ট্রাম্পের উপর নির্ভর করলেও হাভানা নিজের প্রয়োজনে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাইবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে পশ্চিমা গণমাধ্যমগুলো আভাস দিয়েছে ফিদেল পরবর্তী কিউবায় রাজনৈতিক ও সামাজিক সংস্কার আসতে পারে। সমাজতান্ত্রিক কিউবার প্রতিষ্ঠাতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুর 2 দিন পরও দেশে দেশে চলছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন। রোববার মেক্সিকোয় কিউবা দূতাবাসে ক্যাস্ট্রোকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। একইভাবে ইকুয়েডর ও স্পেনেও এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী 9 দিনের শোক পালনের অংশ হিসেবে রোববারও কিউবায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। হাভানার গির্জাগুলোতে চলে ক্যাস্ট্রোর জন্য প্রার্থনা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব প্রার্থনায় অংশ নিয়ে ক্যাস্ট্রোকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। শুধু তার সমর্থকদের জন্যই নয়,
ফিদেলের মৃত্যু পুরো কিউবার জন্য অপূরণীয় ক্ষতি। একজন অভিভাবককে হারিয়েছি আমরা। ওপারে ভালো থাকুন ফিদেল। রোববার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্যাস্ট্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। একই দিন জাপানের পক্ষ থেকেও এই কিউবান নেতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এদিকে ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুর পর আবারও বিশ্ব গণমাধ্যমের আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ক। দেশটির সঙ্গে ৫ দশকেরও বেশি সময়ের বৈরিতা কাটিয়ে ২০১৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট ওবামার সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ দুটির সম্পর্কে যে উষ্ণতার আভাস পাওয়া গেছে, ট্রাম্পের শাসনামলে তা থাকবে কিনা তা অনেকটাই অনিশ্চিত। অধিকাংশ কিউবান নির্দিষ্ট কিছু বাণিজ্য ও ভ্রমণ বিষয় ছাড়া মার্কিনীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিরোধী হলেও বিশ্লেষকেরা বলছেন নিজেদের প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে হাভানা। বিশ্বায়নের স্বাভাবিক প্রক্রিয়ায় কিউবা মুক্ত বাণিজ্য ও উদার অর্থনীতির পথে হাঁটবে। দীর্ঘদিন অবরোধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চালু হওয়া বাণিজ্যিক সম্পর্কের সুফল অবশ্যই নিতে চাইবে হাভানা। মার্কিনীদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি বাড়াতে কিউবার পক্ষ থেকে প্রতিবন্ধকতা থাকবে বলে মনে হচ্ছে না। ফিদেল পরবর্তী সময়ে কিউবা বিশ্ববাসীর জন্য আরও উন্মুক্ত হতে পারে। ফ্লোরিডায় বসবাস করা কিউবান ল্যাটিনো ভোটাররা নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছে। তারা কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন চাইবে না বলে মনে করছেন এই বিশ্লেষক। এছাড়া ক্যাস্ট্রোর মৃত্যুতে ট্রাম্পের প্রতিক্রিয়ার মধ্যেও হাভানা ওয়াশিংটন ভবিষ্যৎ সম্পর্কের পূর্বাভাস পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে সোমবার থেকে ফিদেলের দেহাবশেষে শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য সোম ও মঙ্গলবার মরদেহ হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে রাখা হবে। মঙ্গলবার রেভলিউশন স্কোয়ারে কিউবানরা ফিদেলকে শ্রদ্ধা জানাতে জড়ো হবেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ১ ডিসেম্বর থেকে টানা ৪ দিন ফিদেলের মরদেহবাহী কফিন কিউবার বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে ৪ ডিসেম্বর সান্তিয়াগো দে কিউবা শহরে সমাহিত করা হবে এই বিপ্লবী নেতাকে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ফ্রান্সের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির মনোনয়ন পাচ্ছেন ফ্রাঁসোয়া ফিলন। রোববার দলটির প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে আয়োজিত প্রাইমারির চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে প্রায় ৬৭% ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যালেইন জুপ্পিকে পরাজিত করেন ফিলন। আগামী বছরের এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের নেত্রী মেরিলা পেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফিলন। এদিকে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে অনুষ্ঠিত প্রাইমারির ফলাফল ঘোষণা শেষে এই মুহূর্তে একটি উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই তার একমাত্র কাজ বলে জানান ফ্রাঁসোয়া ফিলন। অন্যদিকে পরাজয় মেনে নিয়ে ফিলনকে অভিনন্দন জানিয়েছেন জুপ্পি। সেই সঙ্গে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফিলনের সাফল্য কামনা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনর্গণনার সিদ্ধান্তে কোনো কিছুই পাল্টাবে না বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলকে অবৈধ উল্লেখ করে তিনি বলেছেন পপুলার ভোটে তিনি জয়ী হয়েছেন। সাম্প্রতিক এক হিসেবে পপুলার ভোটে হিলারি ক্লিন্টন তার চেয়ে ২০ লাখ ভোট বেশি পেয়েছেন। এ খবর প্রকাশের কয়েকদিন পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। ইলেকটোরাল ভোটে জয়ী ট্রাম্প বলেছেন লাখ লাখ মানুষ অবৈধভাবে হিলারিকে ভোট দিয়েছে বলে তার ভোট বেশি দেখাচ্ছে। বৈধ ভোটে তিনি জয়ী। এর আগে ভোট পুনর্গণনার সিদ্ধান্তকে সমর্থন দেয় হিলারি ক্লিন্টনের কড়া সমালোচনা করে ট্রাম্প একে খুবই দুঃখজনক উল্লেখ করে একে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন। মুসলিমদের গণহত্যার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৩টি মসজিদে বেনামে চিঠি পাঠানো হয়েছে। কাউন্সিল অন ইসলামিক আমেরিকান রিলেশনসের পক্ষ থেকে জানানো হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী পরিচ্ছন্ন যুক্তরাষ্ট্র গঠনের কথা উল্লেখ করে মুসলিমদের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে অ্যাডলফ হিটলার ইহুদিদের সঙ্গে যে ধরনের আচরণ করেছিল ট্রাম্পও মুসলিমদের সঙ্গে সেই ধরনের আচরণ করবে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে মুসলমানদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয় চিঠিতে। গেল সপ্তাহে লং বিচ ইসলামিক সেন্টার, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট ও উত্তর ক্যালিফোর্নিয়ার সান জোস শহরে এভারগ্রিন ইসলামিক সেন্টারে চিঠিগুলো পাঠানো হয়। এ হুমকির পর যুক্তরাষ্ট্রে অবস্থিত মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে দেশটির নাগরিক অধিকার বিষয়ক সংস্থা। পুলিশ জানিয়েছে এর মধ্যেই এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। Based on reports from Reuters, a community leader যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ১ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। রোববার শহরের ঐতিহাসিক ফ্রেঞ্চ কোয়ার্টারের বারবন এবং ইবারভিল সড়কের কাছে এ ঘটনা ঘটে।
হতাহতের মধ্যে 8 জন পুরুষ এবং 2 জন নারী বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এছাড়াও বাকি 9 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে নিউ অর্লিন্স পুলিশ। ঘটনার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট মিশেল টেমার ও সংবিধান সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সম্প্রতি ব্রাজিলের কংগ্রেসের নিম্নকক্ষে সরকারি ব্যয় কমানোর বিষয়ে একটি প্রস্তাবনা গৃহীত হয়। এর প্রতিবাদে রোববার সাও পাওলোর রাজপথে নেমে আসে কয়েক লাখ মানুষ। তারা অভিযোগ করে সিনেটে এই প্রস্তাবনাটি পাশ হলে এবং কার্যকর করা হলে দেশটির শিক্ষা ও স্বাস্থ্য খাতের উপর নেতিবাচক প্রভাব পড়বে। দেশটির প্রেসিডেন্ট মিশেল টেমার ও সরকারি বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এরই মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি ও বিরোধী দলের সব সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মিশেল টেমার। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কংগ্রেস সদস্যদের প্রতি সংবিধান সংশোধনী প্রস্তাবনা সমর্থন করার আহ্বান জানান তিনি। O ministro da Secretaria de Governo, Gedel Vieira Lima, encarregado da articulação política, apresentou. আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। দেশে দেশে শুরু হয়ে গেছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। নানা রূপে সাজিয়ে তোলা হচ্ছে বিশেষ স্থানগুলোকে। উগান্ডার পশ্চিমাঞ্চলে আদিবাসী বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 14 পুলিশ সদস্য সহ অন্তত 55 জন নিহত হয়েছে। রোববার দেশটির পুলিশ জানায় পশ্চিমাঞ্চলীয় কাসেস শহরে শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আদিবাসী রাজাকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায় আদিবাসী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা টহল পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে বিদ্রোহীদের ছোড়া গ্রেনেডে এক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বিদ্রোহীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে ব্যাপক সংঘর্ষ বাধে এবং দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতে দেশটিতে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে রোয়েনজুরুর প্রদেশে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। চীনের নিগজিয়া হুই প্রদেশে বাড়ির ওয়াশিং মেশিনের ভেতরে আটকে পড়া 2 বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনী। বৃহস্পতিবার প্রদেশের উঝং অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। শিশুটির ওয়াশিং মেশিনে আটকে পড়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে দমকল বাহিনী। দীর্ঘ 20 মিনিটের চেষ্টায় তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে আনে দমকল কর্মীরা। ভারতের পাঞ্জাব প্রদেশের নাভা কেন্দ্রীয় কারাগার থেকে পালানো খালিস্তানপন্থী শীর্ষ শিখ নেতা হারমিন্দর সিং মিন্টু সহ 2 অপরাধীকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। রোববার তাদের পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও 2 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পলায়নের পরপরই তাদের ধরতে অভিযান চালায় পুলিশ। পরে 100 রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র সহ এই 2 অপরাধীকে আটক করা হয়। রোববার সকালে কারাগারে পুলিশের পোশাক পরিহিত অস্ত্রধারী হামলা চালালে জেল ভেঙে খালিস্তানপন্থী শীর্ষ শিখ নেতা সহ 4 জন পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জাপানি নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। রোববার দক্ষিণ কেরালার কোভালামে হোটেলের রুমে ঢুকে বিদেশি জাপানি নারী পর্যটককে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। শুক্রবার জাপান থেকে কেরালা ভ্রমণে আসেন ওই নারী। ধর্ষকের বিরুদ্ধে নির্যাতিতা মামলা দায়ের করলে তার অভিযোগ অনুযায়ী গ্রেফতার করা হয় তেজা নামের ওই যুবককে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে $10 লাখ মূল্যের 1000 কেজি মারিজুয়ানা উদ্ধার করেছে পুলিশ। রোববার একটি পরিত্যক্ত গাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এই বিপুল পরিমাণ মারিজুয়ানা নিয়ে কয়েকজন মণিপুর রাজ্য থেকে শিলিগুড়ি জেলার দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাঝপথেই তাদের বহনকারী গাড়িটি আটক করে। তবে ঘটনায় জড়িতদের খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সেনাবাহিনীর গুলিতে বন্দুকধারী 4 আইএস সদস্য নিহত হয়েছে। ইসরায়েলের মুখপাত্র জানান, রোববার সেনাবাহিনীর ওপর এই হামলাকারীরা মেশিনগান ও মর্টার হামলা চালালে তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় সেনা সদস্যরা। পরে আইএস সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন সুহাদা আল ইয়ারমুকের সদস্য হিসেবে শনাক্ত করার পর তাদের বহনকারী গাড়িতে হামলা চালায় সেনাবাহিনী। এই হামলা প্রচেষ্টা সাফল্যের সঙ্গে প্রতিহত করায় সেনাবাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র থেকে 50টি লকহিড মার্টিন F-35 যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের তেল আবিবের সিকিউরিটি ক্যাবিনেটে $11 কোটি বিনিময়ে বিশ্বের সবচেয়ে উন্নত ও দামি এই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে এই মডেলের 17টি যুদ্ধবিমান কেনার কথা থাকলেও রোববারের সিদ্ধান্তে এর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 50-এ। ইরানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছে। রোববার এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে কাস্পিয়ান সাগরে গিয়ে পড়লে এই ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদ সংস্থা ইরনা। ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের এক কর্মকর্তা জানান, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি নামের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের এই হেলিকপ্টারটি একজন রোগী নিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। দেখছেন আন্তর্জাতিক সময়। দীর্ঘদিন আইএসের দখলে থাকা ইরাকের মসুল শহরের শিশুরা ছিল স্কুল বঞ্চিত। সম্প্রতি কিছু এলাকা আইএস মুক্ত হয়, সেখানকার শিশুরা ফিরে পেতে শুরু করেছে বিদ্যালয়ে যাওয়ার আনন্দ। যৌথ বাহিনীর অভিযানে আইএস মুক্ত হওয়া বেশ কিছু পরিবার সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেবার পর জ্ঞানের আলোয় আলোকিত হবার সুযোগ পেয়েছে শিশুরা। ভয়াবহ যুদ্ধের দেশে একটুখানি আশার আলো দেখছে মসুল শহরের এই শিশুরা। দীর্ঘদিন শহরটি আইএসের দখলে থাকার পর সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে কিছু এলাকা জঙ্গিমুক্ত হওয়ায় সেখান থেকে পালিয়ে আসা পরিবারগুলো আশ্রয় নিয়েছে এই শরণার্থী শিবিরে। দীর্ঘদিনের শিক্ষাবঞ্চিত ক্ষুদে শিক্ষার্থীরা এখন সেভ দ্য চিলড্রেনের সহায়তায় পড়াশোনা করছে। আমি শিশুদের অজ্ঞতা থেকে মুক্ত করতে চাই। 2 বছর শহরটি আইএসের দখলে থাকায় শিশুরা জানতো না কিভাবে পড়তে হয়। এখানকার বেশিরভাগ শিশু পড়তে ও লিখতে জানে না। আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সুতরাং সেই সুযোগটা এখানে কাজে লাগাতে চাই। মসুল শহর আইএসের দখলে থাকায় সাবরি নামের এই নারীকে বেকার হয়ে বসে থাকতে হয়েছে। এখন শরণার্থী শিবিরে শিশুদের পাঠদানে ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে এই স্কুলটিতে 13 জন নারী শিক্ষক রয়েছে, যারা প্রতিদিন বিভিন্ন সময় স্কুলে পড়ান। করার পর ঘরে বসে থাকতে হয়েছে, কোনো কাজ ছিল না। এখন পরিস্থিতি ভালো, মানসিকভাবে প্রশান্তি পাচ্ছি। ভেবেছিলাম সব স্বপ্ন শেষ হয়েছিল, মনে হচ্ছে আবার সবকিছু ফিরে পেতে শুরু করেছি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, মসুল শহরে যৌথ বাহিনীর চলমান অভিযানে প্রায় 34,000 পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে শহরটিতে অন্তত 15 লাখ মানুষ বসবাস করছে এখনো। 2014 সালের জুনে ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল নগরী দখলে নেয় আইএস জঙ্গিরা। চলতি বছরের অক্টোবর মাসে আইএসের কাছ থেকে শহরটি পুনর্দখলের জন্য অভিযানে নামে ইরাকি যৌথ বাহিনী। বর্তমানে আশপাশের বিভিন্ন এলাকা আইএস মুক্ত করে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। উগান্ডা ও কঙ্গোর মাঝামাঝি অবস্থানে থাকা রোয়েঞ্জরি পর্বতমালার হিমবাহের বরফ আশঙ্কাজনকভাবে গলতে শুরু করেছে। পরিবেশবিদরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 100 বছরের মধ্যেই এই পর্বতমালার গঠনে পরিবর্তন আসবে। বরফ গলতে থাকায় এরই মধ্যে কমেছে পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা। এ অবস্থায় পর্বতমালাকে ঘিরে জীবিকা নির্বাহ করা স্থানীয়রা দুশ্চিন্তায় আছেন। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে কঙ্গো সীমান্তে রোয়েঞ্জরি পর্বতমালার অবস্থান। পর্বতারোহীদের পাশাপাশি পর্বত ঢালে স্কি করতে কিংবা এর সৌন্দর্য উপভোগে প্রায় সারা বছরই পর্যটকেরা ভিড় করেন নিরক্ষীয় অঞ্চলের এই পর্বতমালায়। তবে আশঙ্কার কথা হলো, এই পর্বতসারির হাজার বছর ধরে জমাট বরফ গলতে শুরু করেছে। পরিবেশবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে ধারণার চেয়েও দ্রুতগতিতে গলছে রোয়েঞ্জরি পর্বতমালার বরফ। বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 100 বছরের মধ্যেই এই পর্বতমালার গঠনে পরিবর্তন আসবে বলে ধারণা তাদের। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মাউন্ট স্ট্যানলি ও এর আশপাশে প্রতি বছর গড়ে অন্তত 2000 পর্যটক আসেন। তাই স্থানীয়দের অনেকেই বেছে নিয়েছেন ট্যুর গাইডের পেশা। তাদের প্রায় সবারই সারা বছরের জীবিকা এটি। হিমবাহের বরফ গলতে থাকায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
এ কাজ করে আমি খাবার ও সন্তানের লেখাপড়ার খরচ মেটাতাম। ভবিষ্যতে কি করব বুঝতে পারছি না। দ্রুত বরফ গলছে, মানে এখানে পর্যটক কমে যাবে, আমরাও কর্মহীন হয়ে পড়ব। অত্যাধিক উত্তাপ, বৃষ্টিপাত, অতিরিক্ত আর্দ্রতা এবং বার্ষিক তাপমাত্রার স্বল্প ব্যবধানের মতো নিরক্ষীয় অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো এখানে হারিয়ে যাচ্ছে। আশপাশের জীববৈচিত্র্যের সঙ্গে মানুষের জীবনযাত্রায়ও আসছে ব্যাপক পরিবর্তন। প্রায় 130 কিলোমিটার দীর্ঘ রোয়েনজরি পর্বতমালার সর্বোচ্চ পর্বত মাউন্ট স্ট্যানলি ও সর্বোচ্চ চূড়া মার্গারিটা। 5109 মিটার উচ্চতা বিশিষ্ট এই চূড়াটি তানজানিয়ার কিলিমাঞ্জারো ও মাউন্ট কেনিয়ার পর আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। রোয়েনজরি পর্বতমালা ও এর আশপাশের এলাকাকে পৃথিবীর জীববৈচিত্র্যের অন্যতম আধার হিসেবে মনে করা হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। থাইল্যান্ডে বানরের জন্য ব্যতিক্রমী এক খাদ্য উৎসবের আয়োজন করেছে একটি সংগঠন। অনুষ্ঠানে বানরের জন্য বরাদ্দ করা হয় বিভিন্ন ধরনের ফল ও সবজি। হাজার হাজার পর্যটক ভিড় জমান বানরের জন্য নানা পদের খাবারের এই আয়োজন দেখতে। এ যেন মেজবানি আয়োজন, তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নেই কোনো মানুষ। নিমন্ত্রিত অতিথি সব বানর। দ্য মানকি বুফে ফেস্টিভ্যাল বা বানরের মহাভোজ নামটি শুনে অবাক লাগলেও বানরের জন্যই আয়োজন করা হয় এই মহাভোজের। এছাড়াও বানরের জন্য বানানো হয় নানা মূর্তি, ব্যানার হাতে নিয়ে বের করা হয় র্যালি। রামায়ণ গ্রন্থের বানরদের রাজা হনুমানজির সম্মানে পালন করা হয় এই উৎসব। 600 বানরকে আপ্যায়ন করার জন্য 3000 কেজি ফল ও শাকসবজি দিয়ে প্রতি বছর সাজানো হয় এই বুফে। টানা 27 বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি। বরাবরের মতো এবছরও তাই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তবে এবার বানরের সংখ্যা অনেক বেশি। প্রদেশটির বিভিন্ন জায়গা থেকে সব বানরকে জড়ো করা হয় এখানে। এবছর বানরের সংখ্যা বেশি হবার ফলে বাড়তি 3টি ট্রাকে করে আনা হয় অনেক ফল ও সবজি। বানরের কর্মকাণ্ড ও ছড়িয়ে খাবারের দৃশ্য দেখতে সেখানে হাজির হন অনেক দর্শনার্থী। বানরের সাথে ছবি তুলতে যেন ব্যস্ত সবাই। বানরকে ঘিরে তাদের মাঝে থাকে ব্যাপক উত্তেজনা। বানরগুলো পর্যটকের মাথায় চড়ে বসে, আর দুষ্টুমি তো আছেই। অনেক বানরের উপস্থিতি ও তাদের কর্মকাণ্ড দেখতে মজাই লাগে, কিন্তু গতকাল আমাকে একটি বানর কামড়ে দিয়েছে, তাই এখানে আসা পর্যটকদের সাবধান থাকা উচিত। লববুরি প্রদেশকে বানর প্রদেশও বলা হয়ে থাকে। আফরিন জেরিন, সময় সংবাদ। কলকাতায় নানা রঙের ফানুস ও বেলুন উড়িয়ে উদযাপন করা হলো ফানুস উৎসব। শুভ প্রবারণায় রোববার সন্ধ্যায় আয়োজন করা হয় এই ফানুস উৎসবের। এবারের আয়োজনে ভারতের বাতিল হয়ে যাওয়া নোটকে বিশেষভাবে তুলে ধরা হয়। সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাতিল হয়ে যাওয়া নোট দিয়ে ফানুস বানানো হয়। এছাড়াও শত শত মানুষ নানা আকৃতির ফানুস উড়িয়েছে আকাশে। বিলুপ্ত হয়ে যাওয়া ঐতিহ্যবাহী ফানুস উৎসবকে তুলে ধরতেই এই আয়োজন করা হয়। সারাদিন ঘুরি উড়িয়ে সন্ধ্যায় বাজি ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হয় ফানুস উৎসব। বড়দিনে এখনো প্রায় 1 মাস বাকি, তবে এরই মধ্যে দেশে দেশে শুরু হয়ে গেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব উদযাপনের প্রস্তুতি। দিনটিকে কেন্দ্র করে নানা রূপে সাজিয়ে তোলা হচ্ছে শহরের বিশেষ স্থানগুলোকে। প্রতি বছরের মতো এবছরও এই উৎসবের জন্য খ্রিস্ট ধর্মের লোকজনের মাঝে কাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ক্রিসমাসের রঙে মেতে উঠেছে উৎসব ও ভালোবাসার নগরী প্যারিস। রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছগুলো থেকে শুরু করে দালান কোঠা, সবকিছুই সাজানো হয়েছে চোখ জুড়ানো নীল সোনালী আলোয়। দেখতে এত সুন্দর, একেবারে জাদুর মতো। প্যারিসের আরো অনেকের মতো আমিও এই আলোকসজ্জার প্রথম সন্ধ্যা দেখতে এসেছি। প্যারিসের অন্যতম স্থাপনা আইফেল টাওয়ারও সেজেছে নজরকাড়া রূপে। আলোকসজ্জার প্রথম সন্ধ্যা থেকেই এই আলোর উৎসব দেখতে জড়ো হয়েছে উৎসুক লোকজন। বড়দিনের প্রস্তুতিতে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। বড়দিনের ছুটির মৌসুমের প্রস্তুতি শুরু করেছে নিউ ইয়র্কের ম্যাকিস ডিপার্টমেন্টাল স্টোর। এবারের বড়দিনে এ দোকানের উইন্ডো থিম হলো বিলিভিং দ্য ম্যাজিক।
সান্তাক্লজ ও বাক্সবন্দি উপহারের মতো বড়দিনের বিভিন্ন সূচকের আদলে সাজানো হয়েছে এই শপের জানালাগুলো। এদিকে ওয়াশিংটন ডিসিতে 19 ফুট লম্বা ক্রিসমাস ট্রি এসে পৌঁছেছে হোয়াইট হাউসে, আর তা ব্যাপক উৎসাহের সাথে গ্রহণ করে ঘরে তুলেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রস্তুতি নিচ্ছে জাপানের টোকিও নগরীও। বিলাসবহুল গহনার দোকানে 19 কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে একটি ক্রিসমাস ট্রি। দোকানের 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবার মাঝে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে গিঞ্জা তানাকা জুয়েলারি শপ $18 লাখ মূল্যের এই গাছটি তৈরি করেছে। জার্মানির বার্লিনে শরৎ শেষ না হতেই মানুষকে বড়দিনের উৎসবের আমেজ দিতে খুলে দেওয়া হয়েছে ক্রিসমাস মার্কেটের দরজা। রকমারি খাবারও পরিবেশিত হচ্ছে ক্রেতাদের জন্য। দোকানগুলোতে দেখা যাচ্ছে সুসজ্জিত সব ক্রিসমাস ট্রি। বড়দিনের উৎসবের প্রস্তুতিতে নিজের দপ্তর সজ্জায় সহায়তা করতে নেমেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল নিজেই। প্রায় 40 বছর পুরনো এই 15 মিটার উঁচু ক্রিসমাস ট্রি বসানো হয়েছে চ্যান্সেলর কার্যালয়ের ঠিক সামনেই। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সান্তা ক্লজের গাড়িতে আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী এক ডিনারের। অতিথিদের নিয়ে সান্তার গাড়ি উঠে যাবে শহরতলি থেকে বেশ উপরে, যেখান থেকে দেখা যাবে শহরের আলোকসজ্জা ও দালানগুলো। নোয়ারা শফিক, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বিশ্বব্যাপী নিরাপদ পানি ব্যবহার নিশ্চিতে গ্লোবাল ফান্ড গড়ে তোলার প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাঙ্গেরিতে ওয়াটার সামিটে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার। ভারতে নোট বাতিলের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ। দুর্নীতি বন্ধের উদ্যোগ বানচালের চেষ্টা করছে বিরোধীরা, মন্তব্য মোদির। ইরাকের মসুলে ইয়াজিদিদের আরো 2টি গণকবরের সন্ধান। মসুল অভিযানে এক সপ্তাহে 126 আইএস জঙ্গি নিহত। এবং দেশে দেশে চলছে ফিদেল ক্যাস্ট্রোর প্রতি শ্রদ্ধা নিবেদন। আগামী 2 দিন হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে রাখা হবে বিপ্লবীর দেহাবশেষ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।